أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Oh my God. ম্যাগনিফাইং গ্লাস দিয়েও ভালো করে দেখি না, চোখের অবস্থা খুব খারাপ হইয়া গেছে রে বাবা। আল্লাহ, He grants to whom He wills, and Allah is all sufficient for His creatures' needs. The all ওই কি গো, এটা কি দেখি না কেন? The all knower all এই ব্যাটারি কিরে, ম্যাগনিফাইং গ্লাস দিয়েও ভালো করে দেখা যায় না কেন? নোয়ার ও নো থেকে নোয়ার, মানে এটার অর্থ কি? আল্লাহ He grants to whom He wills. মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে দান করেন, বুঝছো? এবং আল্লাহ সব জানেন, আল্লাহ সব জানেন, সর্বজান্তা। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব বুঝেন। আল্লাহর এত ক্ষমতা, কিন্তু আল্লাহ বাংলাদেশের এইসব গরিব মানুষদেরকে ধনী করে দেয় না কেন? গরিবরা যার লগে কথা বলি, হয়তো একজন থেকে নাম্বার নিয়ে আরেকজন কি খবর, পুরানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুঁজে বাইর করি, কে কেমন আছে জানতে চাই, আপদে বিপদে বিভিন্ন পরামর্শ দিতে পারি। কিন্তু বলে টাকা চাই, টাকা দাও, টাকা, শুধু টাকা চায়। এর কারণটা কি? শফিকুল আলম, প্রেস সেক্রেটারি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রেস সেক্রেটারি। ওনার অনেক ক্ষমতা, এমনকি প্রেসিডেন্টের চেয়েও, বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়েও তার ক্ষমতা বেশি। ডক্টর ইউনুস তো নামে মাত্র, তিনি হলেন পুতুল। সব উপদেষ্টাদের বুদ্ধি দেন, পরামর্শ দেন, ডিকটেশন দেন, হুকুম দেন শফিকুল আলম, প্রেস সেক্রেটারি সাহেব। ইয়াস, তার অনেক ক্ষমতা আছে। হ্যাঁ, যোগ্যতা আছে বলেই তো পারে, তাই না? তো তোমরা কেমন আছো সবাই? গরিবেরা বলো, তোমাদেরকে গরিব বললে তোমরা রাগ করো কেন? হ্যাঁ, গরিবেরা, তোমরা গরিব, তোমরা গরিব কেন? নাম্বার ওয়ান, আমি জানি তোমরা কেন গরিব। তোমরা গরিব কারণ তোমরা
হ্যাঁ, বাংলাদেশ। তুমি এক কাজ করো দাদা, তোমাকে আমি যেই রূপে দেখেছি ওই রূপে দেখতে চাই। কি? হ্যাঁ, এই দাড়ি রাখার পর থেকে তুমি ডায়াবেটিস হয়ে গেছো। তুমি এই যে সাদা দাড়ি কয়েকটা কি রং করে আর সাদা করছো মনে হয় নাকি? এই যে দেখো, আমি এখন লাইভে ইউটিউবে। তোমার সংক্ষিপ্ত পরিচয় বলো, সবাইকে সালাম দাও, শুভেচ্ছা দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। আমাদের এই শাহরাস্তি উপজেলার একজন মুক্তিযোদ্ধা সংগঠক এবং 2 নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার। তিনি সহ তার পরিবারের আরো 5 জন এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি আমার পরিচয় বলছি, আমি মোহাম্মদ রুহুল আমিন, বাবার নাম আলী আহমেদ, গ্রাম সোনাপুর, ঠাকুরবাড়ি, শাহরাস্তি পৌরসভা, 4 নম্বর ওয়ার্ড, শাহরাস্তি, চাঁদপুর। আমি শিক্ষকতা করেছি। এখন না না, কোথায় কোথায় শিক্ষকতা করেছো? নো নো, ডিটেলস বলতে হবে, তাহলে ভালো। কোথায় কোথায় শিক্ষকতা করেছ? লালমাটিয়া গার্লস কলেজ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ওটা ডেপুটি রেজিস্ট্রার অ্যাডমিন ছিলাম। পরবর্তীতে একটা হাই স্কুল এবং কলেজের সাথে। ক্যামেরার সামনে থাকো, মুখ ওইদিকে নিয়ে না, ক্যামেরার সামনে থাকো। হ্যাঁ, গুড। সবাই দেখতেছে তোমাকে, সুন্দরী তরুণীরাও দেখতেছে। এর মধ্যে আমাকে বলতেছে এই সুদর্শন স্মার্ট ইয়াং ম্যান কে, আমরা তার সাথে প্রেম করতে চাই। কাজেই তুমি অ্যাটেনশন সুন্দর করে বলো, ক্যামেরা সুন্দর সামনে রাখো, একটু হাসি মুখ থাকবে। ইয়াস। আশেপাশে যারা কথা বলে ওদেরকে অনুরোধ করো, বলে কথা বলবেন না, আমি সারা পৃথিবী আমাকে দেখছে। হ্যাঁ, কথা বলো। অথবা তুমি ওখান থেকে সরে যাও, ওখান থেকে সরে যাও। ওরা শুনবে না, ওরা শুনবে না, ওরা বাঙালি, ওরা অসভ্য জাত, বুঝো না? তুমি সরে যাও, তুমি সরে যাও। আমি সরে আসছি এখন একেবারে। ভেরি গুড। এত এত নাড়াচাড়া করবে না, ক্যামেরা সামনে মুখ থাকবে, ফেস থাকবে তোমার ক্যামেরার সামনে। ইয়াস, এমন ভাবে ধরো। গুড। আপনি যার গুণ কীর্তন করেন ডাক্তার এম এ সাত্তার, আমি ডাক্তার এম এ সাত্তারের সমাধির কাছাকাছি পৌঁছে গেছি। ভেরি গুড, ভেরি গুড। ওনাকে আমার সালাম পুছিয়ে দাও। কবরের মধ্যে মুর্দাদের সালাম দেয়া যায়। আচ্ছা, এবার তুমি বলো। আমি আমার বাড়ির কাছাকাছি আছি, ওই যে সাদা যে ইয়েতে দেখা যায়, এটা আমার বাড়ির সামনে। ওয়াও, তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে রুহুল আমিনের মাও। না, তোমার আম্মা তো নাই না দাদা? তোমার মা বাবা দুজনেই চলে গেছেন না, গত হয়েছেন। আচ্ছা, তুমি ক্যামেরা মাঝখানে ধরো না কেন? এ ক্যামেরা মুখ থাকবে তোমার ক্যামেরার সামনে। এটা কি তাল গাছ না তো, এটা নারকেল গাছ। নারকেল গাছ, নারকেল আছে। ডাক্তার এম এ সাত্তারের সমাধি দেখাচ্ছি আপনাকে। ওয়াও, ভেরি গুড। I respect this man. He deserves respect. আমরা একসঙ্গে কাজ করেছি অনেক বছর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্যে। দেশ স্বাধীন হওয়ার আগেও আমরা একসাথে কাজ করেছি। কুমিল্লা সমবায় আন্দোলনের সাথে তিনিও জড়িত ছিলেন। এই লোকটা সত্যিকারের একজন দেশপ্রেমিক ছিলেন। তার স্ত্রীও একজন বিদেশিনী হয়েও বাংলাদেশকে এত ভালোবেসেছে। সত্যিই একটা এরকম মানুষ যদি বাংলাদেশে শতকরা 1% হইতো মন মানসিকতার দিক থেকে, সবাইকে ডক্টর হতে হবে, ডক্টরেট করতে হবে, সবাইকে সচিব হতে হবে, একদম অনেক বড় প্রিন্সিপাল সেক্রেটারি হতে হবে, ইউনাইটেড নেশনসের এক্সিকিউটিভ ডিরেক্টর হতে হবে, এমন কোনো কথা নেই। প্রতিটি স্তরেই যে যেখানে আছে সে সৎভাবে জীবনযাপন করতে পারে, তাই না? পারে না দাদা? নিজে সৎ হইলেই হয়। তোমার দরকার নাই অন্যের উপকার করার দরকার নেই। তুমি নিজে সৎ থাকো, অটোমেটিক্যালি অন্যের উপকার হয়ে যাচ্ছে, তাই না?
তো বলো তোমার পরিচয়, শিক্ষকতা কোথায় কোথায় করেছ, শিক্ষকতা কেন ছেড়ে দিয়েছ, এখন কি অবস্থায় আছো, এই স্বৈরাচারী সরকারের সময়ে তুমি কতবার জেল খেটেছ, কেন খেটেছ, সংক্ষেপে বলো, পৃথিবীর মানুষ জানুক, বাঙালিদের জানতে হবে ইতিহাস। আমি লালমাটিয়া গার্লস কলেজ ঢাকা, সেখানে কাজ করেছি। কাজ করেছো কি কি কাজ করছো, ঝাড়ু দিছ, কথা ঠিক মতো বলবো, আমার বকা খাইবা। কি করছো, শিক্ষকতা পড়েছ, কোন সাবজেক্ট পড়িয়েছ, এগুলো বলো, এইভাবে বলো, ডিটেলস বলো। আমি ঢাকার আরো 3টে কলেজে কাজ করেছি। আবার কাজ করেছি? নো, কাজ করে নেই, শিক্ষকতা করেছি, পড়িয়েছি। করেছি। হ্যাঁ, একটা হলো ইসলামিয়া মহিলা কলেজ, একটা হলো ধানমন্ডি ডিগ্রি কলেজ, আর একটা হলো উত্তরা উইমেন্স কলেজ। আর তেজগাঁ না, তেজগাঁ পড়াইছো তুমি, তেজগাঁ না, তেজগাঁ কলেজ? হ্যাঁ, তুমি বলো, তুমি বলো, হাঁটি খুঁটি থাকো, মুখের কপাল কুচকেছো কি জন্যে, হাঁটি খুঁটি থাকবে, সুন্দর করে বলো। কাজ করেছি এটা বলবে না, কি কাজ করেছি সেটা বলতে হবে, কি পড়াইছো। আমি ম্যানেজমেন্টে সাবজেক্ট পড়াতাম এবং পড়িয়েছি। আমি 13 বছর শেষে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, যেটা আমার হাত দিয়েই যেটা স্থাপিত হয় এবং এটা এখনো চলমান। সেটা কোথায়, কোথায় সেটা কোথায়, এটা বলতে হবে কোথায়। সেটা হলো পান্থপথ, ঢাকা সোনারগাঁ হোটেল থেকে। হ্যাঁ, ঢাকায় বললেও হবে, ঢাকায়, ভেরি গুড, গুড। হ্যাঁ, ঢাকায় ঢাকায়। হ্যাঁ, ক্যারি অন, সামনে যাও, এবার আগে বাড়াও। ছিলাম। হ্যাঁ, কিছু নেই, ডেপুটি রেজিস্ট্রার অ্যাডমিন ছিলাম। হ্যাঁ, 17 বছর 17 বছর 17 বছর ওখানে ডেপুটি রেজিস্ট্রার ছিল। ও মাই গড, অনেক কাজ করেছো। আচ্ছা, তারপর চাকরি ছেড়ে দিয়েছে কি, তোমার বয়স শেষ হয়ে গেছে, রিটায়ারমেন্টে যাওয়ার বয়স হয়েছে? আমি একটা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী প্রধান হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে আমি মানুষের। কি সেই সংস্থার নাম কি? এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এনজিওর নাম কি? বেজ নাকি? বেজ, বেজ, ডক্টর সাত্তারের বেজ। ওয়াও, তুমি কর্নেল দেলোয়ারের সাথে কাজ করেছ? না, উনি অনেক পরে এসছেন, শেষ করে চলে গেছেন আর কি। ও, উনি চলে যাওয়ার পর তুমি এসেছ বেইজে। আমি তো জানি, বেইজের জন্মের সাথে আমি জড়িত ছিলাম। ও মাই গড, আমি শুধু নীরবে কাজ করেছি, আই নো বেইজ। হ্যাঁ, বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নাকি পর কি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, না কমিউনিটি, না কমিউনিটি কি, বেজ অর্থ কি, আবার পুরাটা বলো। বাংলাদেশ, বাংলাদেশ বিএ, এতে হলো অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট না, কমিউনিটি, কমিউনিটি, কমিউনিটি এডুকেশন, বেজ, বেজ না, হ্যাঁ, কমিউনিটি এডুকেশন বেজ। বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর, ফর না, ফর নাকি অফ? না না, ফর ফর। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন। এডুকেশন, হ্যাঁ, বেশ। মতিঝিলে অফিস ছিল তাই না? অফিস কোথায় ছিল, মতিঝিল না? আমার মোবাইলে প্রশ্ন নাকি সমস্যা হচ্ছে, ওর 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 ওখানে নেটের সমস্যা। অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষক, সমস্যা হলো যে সঠিকভাবে সঠিক বিষয়টা তুলে ধরতে পারে না।
তার কিছুটা নার্ভাসনেস কাজ করে। বয়সও হয়েছে তার যথেষ্ট। তবে আমার থেকে অনেক ছোট। সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেছে। আমাদের চাঁদপুরের যিনি এমপি ছিলেন, চাঁদপুর ৫ আসনের এমপি, একটা অথর্ব ক্রিমিনাল, জঘন্য বেয়াদব মেজর রফিকুল ইসলাম বীর উত্তম নামে একটা অসৎ লোক ছিল। সে এই লোকটার জীবন বরবাদ করে দিয়েছে। কারণ সে অন্যায়ের প্রতিবাদ করত। সে একজন সাংবাদিক হয়েছেন, একজন শিক্ষকতা করা মানুষ, শিক্ষক ছিলেন, কলেজের শিক্ষক। তাকে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। কারণ মেজর রফিক ডাকাতিয়া নদীর বালি, বালি যারা চুরি করত এবং আরও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, তাদের গডফাদার ছিলেন। তিনি কোটি, কোটি টাকা বানাইছেন, কিন্তু বেনামে, অন্যভাবে। সেই অসৎ মেজর রফিকুল ইসলাম বীর উত্তম ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। এইসব দুর্নীতিবাজ মুক্তিযোদ্ধাদের কারণে আমি মুক্তিযোদ্ধার লিস্টের থেকে নাম কাটিয়ে দিয়েছি। এবং মুক্তিযোদ্ধাদের আজ জুতার মালা দেয় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাগণ, এদের কারণে। এই লোকটাকে অসুস্থ করেছে, আমাকে অসুস্থ বানিয়েছে এই মেজর রফিক, এই জারজ সন্তান, এই কুলাঙ্গার, এই বদমাইশ। এবং শেখ হাসিনার ডান হাত সে। শেখ হাসিনাও একটা অসৎ মহিলা, তার বাবাও অসৎ ছিল। শেখ মুজিব কোনো দেশপ্রেমিক ছিল না এবং শেখ মুজিব এদেশের স্বাধীনতা চায়নি। সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। শেখ হাসিনা লুটপাট করেছে, তার আত্মীয়-স্বজনদের লুটপাট করতে দিয়েছে। বলেছে ১ হাত ২ হাত নয়, ১০ হাতে তোমরা লুটপাট করো। হ্যাঁ, সে ইন্সপায়ার করেছে। এই কথাগুলো আওয়ামী লীগের নেতারাই, এমপি মন্ত্রীরাই বলেছে যে আমাদের নেত্রী বলেছেন, "যত পারো লুটপাট করো, পাচার করো, চুরি করো।" কাজেই আমি চাই না বাংলাদেশে কোনো পরিবারতন্ত্র ফিরে আসুক। জিয়ার পরিবারও লুটপাট করেছে। জিয়ার ছেলে তারেক জিয়া হাওয়া ভবন বানিয়ে, হাওয়া ভবনের গুন্ডা ছিল, ডাকাত ছিল, খুনি ছিল। তার টর্চারিং সেল ছিল, যেটাকে আয়নাঘর বলে, সেটা ইন্টারোগেশন সেল। সারা পৃথিবী সরকারের, প্রতিটি সরকারেরই ইন্টারোগেশন সেল থাকে, পুলিশ, মিলিটারি, তাদের দেশকে কন্ট্রোল করার জন্যে। আচ্ছা, অনেক টেলিফোন আসছে, মেসেজ আসতেছে। দাঁড়াও একটু কাজ সেরে নেই। বাঙ্গাল বাংলা বাংলাদেশের মানুষ হইল শতকরা ৯৯.৯৯% অসৎ, চোর এবং লোভী, মিথ্যুক, প্রতারক, ছোটলোক, গরিব, টাকার পিশাচ। টাকা পাইলে আর তোমাকে চিনবে না। টাকা পাওয়ার আগে হাতে পায়ে ধরে, কান্নাকাটি করে। টাকা পাইলো আর তোমাকে চেনে না। এই হলো বাঙালির স্বভাব। এইজন্য এই জাতি ভিক্ষুকের জাত, গোলামের জাত, ছোট লোকের জাত। এইজন্যই গরিব, বুঝো নাই? বাদ দাও। এই বর্বর জাতিকে নিয়ে কথা বলে আমি আর অসুস্থ হইতে চাই না। এই জাতি মানুষ হবে না জীবনেও। এরা বর্বরই থাকবে, গোলাম, গোলামই থাকবে।